সামাজিক মাধ্যম হোক কিংবা আন্তর্জাতিক গণমাধ্যম হোক, জেফ্রি এপস্টেইন নামটা এই মুহূর্তে খুবই সমালোচিত, খুবই আলোচিত। অনেকেই তার থেকে ফাঁস হওয়া ইমেইল কনভারসেশন দেখেছেন, ছবি দেখেছেন, ভিডিও দেখতে পেয়েছেন। নানান রকম জিনিস ছড়িয়ে পড়েছে সামাজিক গণমাধ্যমে এবং কেলেঙ্কারির অনেক তথ্যই আসলে উঠে এসেছে। বিশ্বনেতা থেকে শুরু করে টেক জায়ান্ট, ইন্টারনেট সেলিব্রিটি, নায়ক, গায়ক অনেকেরই নাম এসেছে আসলে ওনার ফাঁস হওয়া নথিতে। এবং যে তথ্যগুলো আসলে বেরিয়ে এসেছে সেটি আসলে জনমনে এক ধরনের চাঞ্চল্য তৈরি করে, কৌতূহল তৈরি করে। তো বলার চেষ্টা করছি জেফ্রি এপস্টেইন কে ছিলেন, কিভাবে ফাঁস হলো তার নথি, বা কি আছে আসলে এই নথিতে। জেফ্রি এপস্টেইনের জন্ম ব্রুকলিনে, একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে তার উঠে আসা। তার উত্থান মূলত 90-এর দশকে হেজ ফান্ড নামে একটি প্রতিষ্ঠান চালাতে গিয়ে তিনি খুব জনপ্রিয় হয়ে ওঠেন এবং আলোচনার শীর্ষে ওঠেন এই কারণ দেখা যায় তার একটা বর্ণাঢ্য জীবন ছিল। সেলিব্রিটিজ, বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা তার সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এসব কারণে তিনি নিজেই আসলে এক ধরনের সেন্সেশন হয়ে ওঠেন। তো এই জেফ্রি এপস্টেইনের এই যে পথ চলা, সেখানে প্রথম গুঞ্জনটি ওঠে যেটি আসলে চাইল্ড ট্রাফিকিংয়ের বা শিশু পাচারের, যৌন কেলেঙ্কারি বা যৌন নিপীড়নের এই ধরনের গুঞ্জন ওঠে 2005 সালে তার বিরুদ্ধে একটি মামলা হওয়ার পরে। এবং এই মামলার পরে দেখা যায় 2019 সালে তাকে গ্রেফতার করা হয় হিউম্যান ট্রাফিকিং, চাইল্ড ট্রাফিকিং এবং যৌন নিপীড়নের দায়ে। এবং গ্রেফতারের পরে চাঞ্চল্যকরভাবে গেল বছরের অগাস্ট মাসে তিনি কারাগারে মৃত্যুবরণ করেন। বলা হয় তিনি আত্মহত্যা করেন, কিন্তু এরকম স্পেকুলেশন আছে তিনি আসলে আত্মহত্যা করেননি, তাকে মেরে ফেলা হয়েছে। নানান ধরনের ষড়যন্ত্র তত্ত্ব আছে আন্তর্জাতিক গণমাধ্যমে। এটুকু ছিল আসলে জেফ্রি এপস্টেইনের উত্থান এবং তার যৌন নিপীড়ক হিসেবে তার সম্পর্কিত যে ধরনের তথ্য আসলে গণমাধ্যমে এসেছে সেগুলো। কিন্তু জেফ্রি এপস্টেইনের থেকেও আসলে বড় হয়ে ওঠে এই জেফ্রি এপস্টেইন তার এই কর্মজীবনে নানান মানুষের সাথে ইমেইলে যোগাযোগ করেছেন। তার একটি নিজস্ব দ্বীপ ছিল, সেই দ্বীপে তিনি অনেক পার্টি করতেন এবং তার এক ধরনের থাকে না উদযাপন প্রিয় জীবন ছিল। সে সমস্ত জীবনযাপনে যারা অংশ নিয়েছিলেন তাদের নানা ছবি টবি সব মিলিয়ে আসলে তিনি এক ধরনের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন। তো আমরা যেটি জানতে পেরেছি, গেল বছরের ডিসেম্বর মাসে প্রথম ইউএস জাস্টিস ডিপার্টমেন্ট এক ধরনের একটি আলাপ শুরু করে, যেটি হচ্ছে এই জেফ্রি এপস্টেইনের কাছে যে নথি আছে, যে গোপন ছবি আছে, তার যে ইমেইল কনভারসেশন আছে, সেগুলোর ভিতরে সন্দেহভাজন অনেক আলামত পাওয়া যাওয়ার কারণে সেগুলো প্রকাশের এক ধরনের দাবি উত্থাপন করা হয়। শুরুর দিকে ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট, তিনি আসলে এটি প্রকাশের পক্ষে রায় দেননি বা তিনি রাজি ছিলেন না এটিতে। কিন্তু পরবর্তীতে তিনি এ বিষয়ে সম্মতি দেন এবং ফাইনালি তার এই কিছু নথি সামনে আসে। এবং সেই নথি সামনে আসার পরে আমরা একটা বড় ধরনের চাঞ্চল্য দেখতে পাই, কারণ সেখানে যাদের নাম, যে ধরনের কর্মকাণ্ড, যে ধরনের বিভ্রান্তিকর বিতর্কিত ছবি এরকম প্রকাশ পায়, স্বভাবতই এটি নিয়ে আসলে বিতর্ক আরো চাঙা হয়ে ওঠে। তবে সবশেষ ঝড়টি, বা যেটি বলা যেতে পারে যে এই এপস্টেইন কাণ্ডটি ইন্টারনেট সেন্সেশন থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যমের সব থেকে গুরুত্বপূর্ণ টকিং পয়েন্টে পরিণত হয়, সেটি হচ্ছে গেল শুক্রবার দিন একসাথে প্রায় 30 লক্ষ নথি প্রকাশ করা হয় বেশ কয়েক হাজার ভিডিও, কিছু ছবি। এবং সেগুলো প্রকাশের সাথে সাথে আমরা দেখতে পাই যে এমন কোনো বিখ্যাত ব্যক্তি নেই, এমন কোনো হেভিওয়েট রাষ্ট্রপ্রধান নেই যার সাথে এপস্টেইনের যোগসূত্র পাওয়া যায় না। এবং ছবি এবং কনভারসেশনগুলো আসলে এতটাই বিতর্কিত, যেটি আসলে এই আলোচনার জন্ম দেয়, বা যে প্রেক্ষাপটটি তৈরি হয়েছে যে এপস্টেইনকে কি যোগাযোগ ছিল এতগুলো সেলিব্রিটি ধরনের মানুষের এপস্টেইনের সঙ্গে, সেই আলাপগুলো বারবার ফেরত আসে। খুব খেয়াল করলে দেখা যাবে যে মার্কিন আসলে রবার্ট এফ কেনেডি জুনিয়র থেকে বিল ক্লিন্টন, ডোনাল্ড ট্রাম্প, এদের প্রত্যেকের নাম এসেছে এখানে। আমরা দেখেছি যে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাকের নাম এসেছে। আপনি যদি টেক জায়ান্টের কথা চিন্তা করেন, বিলিয়নিয়ারের কথা চিন্তা করেন, ইলন মাস্ক, বিল গেটস, জেফ বেজোস, মানে অসংখ্য বড় ধরনের সেলিব্রিটি যারা আসলে পৃথিবীকে অর্থ দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, স্ট্র্যাটেজিক্যালি হোক নিয়ন্ত্রণ করেন, তাদের নাম এসেছে, তাদের ছবি এসেছে, আপত্তিকর ছবি এসেছে। আমরা এরকম ছবিও দেখেছি যে বিল ক্লিন্টন কিশোরীদের সাথে ছবি তুলছেন। এরকম ছবি আমরা ব্রিটিশ রাজ পরিবার থেকে সদ্য বিতাড়িত হয়েছেন যিনি অ্যান্ড্রুর আমরা এরকম ছবি দেখেছি। এরকম নানা ধরনের চাঞ্চল্যকর জিনিসপত্র বের হয়েছে। তবে এই ক্ষেত্রে দুটি জিনিস বলে রাখা ভালো, যে জায়গায় বিতর্কটি বা যে জায়গাটি আসলে এক ধরনের দ্বিধার উৎপত্তি করে, যেটি নিষ্পত্তি হওয়া প্রয়োজন, সেটি হচ্ছে এপস্টেইনের সাথে কারো যোগাযোগ থাকা বা এপস্টেইনের ফাইলে কারো নাম আসা মানে তিনি এক ধরনের যৌন কেলেঙ্কারি বা অপরাধের সাথে জড়িত, এটি ধরে নেওয়ার কোনো কারণ নেই। এপস্টেইনের প্রথম পরিচয় কিন্তু তিনি একজন ব্যবসায়ী বা তিনি এক ধরনের বিনিয়োগকারী বলা যেতে পারে। অর্থাৎ এরকম ক্ষমতাধর বিনিয়োগকারী একজন ব্যক্তির সাথে অর্থনৈতিক কারণে নানান মানুষের নানান ধরনের সম্পর্ক থাকতেই পারে।
অর্থাৎ আজকে যদি এটি প্রকাশ পায় যে জর্জ ডব্লিউ বুশের সাথে এপস্টেইনের যোগাযোগ ছিল মেলে, এটি কখনোই প্রমাণ করে না যে জর্জ ডব্লিউ বুশ যৌন কেলেঙ্কারির সাথে জড়িত। তার সাথে এটিও বলে রাখা ভালো যে নামগুলো আমি বলেছি তাদের মধ্যে অনেকেরই এমন আপত্তিকর ছবি পাওয়া গেছে যেটি তারা যে অবস্থান করেন সে সাথে যায় না। আমরা বিবাহিত মানুষকে দেখেছি অশালীনভাবে নারীদের সাথে ছবি তুলতে, এবং তাদের প্রত্যেকেই আসলে আন্ডার এজ, কিশোরী বলা যেতে পারে তাদেরকে। সুতরাং এই ছবিগুলো জনমনে যে এক ধরনের বিদ্বেষ তৈরি করে বা তাদের মধ্যে এক ধরনের যে দ্বিধা তৈরি করে, প্রশ্ন তৈরি করে, সেটিও খুব স্বাভাবিক। আমরা যদি এপস্টেইন ফাইলের কিছু বলা যেতে পারে যে খুবই কমপ্লিকেটেড এবং খুবই কন্ট্রোভার্সিয়াল জিনিস নিয়ে কথা বলি, মোটা দাগে তো যৌন কেলেঙ্কারির বিষয়টি আছেই, যেটি আসলে সামাজিক মাধ্যমে খুব ফলাওভাবে প্রচার করা হয়েছে যে 6 থেকে 9 বছরের বাচ্চাদের সাথে অবৈধ যৌন সম্পর্ক স্থাপন করা, তাদেরকে নিপীড়ন করা, এমনকি সেখানে ক্যানিবালিজমেরও নানান ধরনের স্পেকুলেশন বলা গেছে। তবে এটি মাথায় রাখতে হবে, জাস্টিস ডিপার্টমেন্ট যে নথিগুলো বা ছবিগুলো ইমেইল প্রকাশ করেছে সেটি কিন্তু কোনো প্রমাণ না, সেটি এক ধরনের উপাত্ত যার উপর ভিত্তি করে তদন্তের সাপেক্ষে আপনি এটি দাবি করতে পারেন যে অমুকের সাথে এক ধরনের অবৈধ সম্পর্ক ছিল কারো, বা তিনি এই ধরনের অনৈতিক কাজের সাথে জড়িত। আনলেস দ্যাট আপনি কাউকে দোষী সাব্যস্ত করতে পারেন না যে এপস্টেইনের সঙ্গে জড়িত থাকার মানেই তিনি এই ধরনের অপরাধ করেছেন। একটা অদ্ভুত ব্যাপার খেয়াল রাখা ভালো যে প্রথমে কিন্তু এটির বিরোধিতা ডোনাল্ড ট্রাম্প করেছিলেন, এবং বিরোধিতা করার পরে জাস্টিস ডিপার্টমেন্ট একটি অদ্ভুত বিবৃতি দেয়। তারা বলে ট্রাম্পকে নিয়ে এপস্টেইনের ফাইলে যে ধরনের তথ্য আছে সেখানে কোনো সমস্যা নেই, এবং এই তথ্য বা ট্রাম্পের এগেইনস্টে যে অভিযোগগুলো আছে সেগুলো উদ্দেশ্য প্রণোদিত। সোজা কথায় এপস্টেইন ফাইলে ট্রাম্প যাতে কোনোভাবে না জড়ায় তার আসলে চূড়ান্ত এক ধরনের বিধান বা এক ধরনের এক্সিট পয়েন্ট আসলে জাস্টিস ডিপার্টমেন্টই তৈরি করে দেয়, এবং এটি এক ধরনের গ্রিন সিগন্যাল যে ঠিক তারপরেই আসলে ট্রাম্প ওই বিষয়টিকে ঢালাওভাবে প্রচার করতে দেন। আপনাকে মাথায় রাখতে হবে বিশ্বের সবথেকে ক্ষমতাধর এবং অর্থনৈতিকভাবে হোক রাষ্ট্রীয়ভাবে হোক এই ক্ষমতাধর মানুষের এমন ব্যক্তিগত এবং সেন্সিটিভ তথ্য যখন প্রকাশ হয়, তার মানে এটি আসলে যুক্তরাষ্ট্রের ওই ক্ষমতাটি আছে যে এই তথ্য প্রকাশ করা, এবং এই তথ্য প্রকাশের পরে পরবর্তীতে যদি কোনো এফেক্ট আসে সেটি সামলানোর। সুতরাং এটি যে একেবারে চাঞ্চল্যকর অ্যাক্সিডেন্টালি তথ্য প্রকাশ হয়েছে ব্যাপারটি মোটেও এরকম না, তথ্যগুলো প্রকাশ হয়েছে ডেলিবারেটলি। এটি আসলে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলার চেষ্টা করছেন। আমরা যদি খুব মোটা দাগে দেখি যে আসলে কি ধরনের কনস্পিরেসি থিওরি এখান থেকে তৈরি হচ্ছে এবং কি ধরনের বিভ্রান্তিকর জিনিস তৈরি হচ্ছে, গতকালকে আমরা একটি প্রতিবেদন দেখেছি। আমরা জানি যে মিডল ইস্টের একজন সাংবাদিক আছেন সৌদি আরবের কনসুলেটে ইস্তাম্বুলে, তার উপর হামলা হয় এবং তিনি মারা যান। তার নাম খাশোগি। এই খাশোগিকে হত্যার পেছনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দায়ী করে আসছিল মার্কিন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা, এবং জোর কদমে বলা হচ্ছিল এই হামলাটির পেছনে মেইন গ্রিন সিগন্যালটি আসলে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দিয়েছিলেন। অথচ এপস্টেইনের ফাইল থেকে, এপস্টেইনের ইমেইল পড়ে এটি বোঝা যাচ্ছে এপস্টেইন একজন ব্যক্তিকে বলছেন যে তিনি এই যে সৌদি যুবরাজকে ফাঁসানো হলো এর পেছনে নেপথ্যে ছিলেন যে সংযুক্ত আরব আমিরাতের যিনি শাসক শেখ মোহাম্মদ বিন জায়েদ, তিনি আসলে নিজে একটি ষড়যন্ত্র করেছিলেন এটির, এবং তিনি সৌদি যুবরাজকে ফাঁসিয়েছিলেন। অ্যাপস্টেইনের ইমেল থেকে এ ধরনের তথ্য যখন বের হয়ে আসে তখন বোঝা যায় এই ইমেলগুলো পর্যালোচনা করলে, তদন্তের কাছাকাছি গেলে এখান থেকে আরো এমন থলে থেকে এমন বেড়াল বেরোতে পারে যেটির জন্য আসলে এই মুহূর্তে আন্তর্জাতিক বিশ্ব প্রস্তুত না। আপনারা জানেন যে গাদ্দাফিকে যখন উৎখাত করা হয় তখন লিবিয়ার প্রচুর পরিমাণ সম্পদ জব্দ করেছিল আন্তর্জাতিক মহল, এবং সেই জব্দ করা সম্পদের থেকে প্রায় $30 বিলিয়ন বা এর কাছাকাছি একটি সম্পদ চলে যায় যুক্তরাষ্ট্রের কাছে। আমরা অ্যাপস্টেইনের মেইল থেকে, অ্যাপস্টেইনের এই যে ফাঁস হওয়া মেইল, সেখান থেকে আমরা এই তথ্য জেনেছি যে এই জব্দ করা সম্পদের যে অংশটুকু আসলে জব্দ করা যায়নি, অর্থাৎ লিবিয়ার যেটুকু রাষ্ট্রীয় সম্পদ ছিল সেটি যাতে নতুন করে আত্মসাৎ করা যায়, এই জন্য জেফ্রি এপস্টেইনকে MI6 অর্থাৎ যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তার কাছে পর্যন্ত পৌঁছেছিলেন যে এই সহায়তাটি তাকে দেয়া হলে তিনি লিবিয়ার সম্পদ আত্মসাৎ করতে পারবেন, সেখান থেকে তিনি কমিশন পাবেন, সেখান থেকে তিনি পার্সেন্টেজ পাবেন। সুতরাং আজকে এই এপস্টেইনের যে ফাইল, যে নথি, সেই নথি থেকে আসলে যে ধরনের তথ্য বেরিয়ে আসছে সেগুলো যদি সঠিক তদন্ত এবং পর্যালোচনার মধ্যে দিয়ে যায় তাহলে খুব সম্ভবত এরকম চাঞ্চল্যকর আরো অনেক জিনিস বেরিয়ে আসবে। এটির একটি প্রধান কারণ আসলে জেফ্রি এপস্টেইনের সঙ্গে এই ধরনের বড় ব্যক্তিদের যোগাযোগ ছিল। আজকে শেষ খবর হচ্ছে জেফ্রি এপস্টেইনের এই নথি ফাঁস নিয়ে একটি তদন্ত করছে আসলে ইউএস কংগ্রেস, এবং এই কংগ্রেস বহুদিন ধরেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং হিলারি ক্লিন্টনকে এ বিষয়ে সাক্ষ্য দেওয়ার জন্য জোরজবস্তি করছিল, কিন্তু হিলারি ক্লিন্টন এতে রাজি হননি। সবশেষ আমরা যখন দেখেছি যে লাস্ট যে নথি ফাঁস হলো, অর্থাৎ গত শুক্রবার যে নথিগুলো ফাঁস হয়েছে, সেখানে বিল ক্লিন্টনের এমন আপত্তিকর ছবি বের হয়েছে, এমন তথ্য আসলে জানা গেছে, সেই জায়গা থেকে এবং কংগ্রেস এক ধরনের কংগ্রেস অবমাননার দায় উত্থাপন করেছিল বিল ক্লিন্টনের এগেইনস্টে। সুতরাং বিল ক্লিন্টনকে সম্ভবত কংগ্রেসের এক ধরনের জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে যেতে হতো।
সেই জায়গায় বিল ক্লিন্টন চাপের মুখে এটি মেনে নিয়েছেন এবং তিনি সাক্ষ্য দিতে রাজি হয়েছেন। সুতরাং খুব কাছাকাছি মানে খুবই নিকটবর্তী সময় আমরা বিল ক্লিন্টন এবং হিলারি ক্লিন্টনকে দেখবো যে এফস্টেইন সংক্রান্ত মামলায় তারা কংগ্রেসের প্রতিনিধি দলের সামনে বসে সাক্ষ্য দেবেন। এটি অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনা। আমরা অ্যান্ড্রুর কথা বলেছি, যে অ্যান্ড্রু ব্রিটিশ রাজপরিবার থেকে বিতাড়িত হয়েছেন এই নারী ঘটিত কেলেঙ্কারির কারণে এফস্টেইন ফাইল রিলিজ হওয়ার পরে। বিষয়টির তাৎপর্য আসলে এতখানি বেশি। আমরা যদি দেখি যে এই অ্যান্ড্রুর যে সাবেক স্ত্রী এবং তার যে কন্যা প্রিন্সেস, আজকে প্রকাশিত হয়েছে যে এফস্টেইনের সঙ্গে তার স্ত্রী এবং কন্যারও এক ধরনের ইমেইল চালাচালি ছিল বা এক ধরনের ইমেইলে যোগাযোগ ছিল, এবং সেই ভাষাটি খুব একটি শালীন বা সমীচীন ভাষা নয়। সুতরাং অনুমান করা যায় যে এফস্টেইনের হাত আসলে কতটা লম্বা ছিল। এক রাজপরিবারের, একই পরিবারের কন্যা, স্ত্রী এবং স্বামী, তাদের তিনজনের সাথে যোগাযোগ রাখা আলাদা আলাদাভাবে, এবং তিনজন কিন্তু বিচ্ছিন্ন তিনটি কারণে যোগাযোগ করেছিলেন এপস্টেইনের সাথে, এই ধরনের তথ্য বের হয়ে আসছে। সুতরাং এই মুহূর্তে ইন্টারনেটের যে বিষয়টি ঘটছে সেটি হচ্ছে এই আপত্তিকর ছবি বা এই তথ্য, সেটির কারণে যেটি হয় সামাজিক মাধ্যমে একটি তথ্য থেকে এই তথ্যটি হাতে পায়ে বড় হয়ে অনেকভাবে স্পেকুলেট করে এবং নানা ধরনের বিভ্রান্তি তৈরি করে। এই বিভ্রান্তিগুলোর মধ্যে না গিয়ে আমরা যদি এপস্টেইনের ফাইল থেকে, ইমেইল থেকে যে কংক্রিট তথ্যগুলো বের হয়েছে সেগুলো যদি পর্যালোচনা করি, তাহলে পশ্চিমা বিশ্বের যে আউটলুকটি আমাদের সামনে তৈরি হয় সেটি মোটেও বাঞ্ছনীয় না। এখানে যে ধরনের অভিযোগ উঠেছে, আমরা ছবিতে যে ধরনের মেয়েদেরকে দেখেছি, এবং সেখানে আমরা দেখেছি বিবাহিত রাষ্ট্রপ্রধান না, বিবাহিত সেলিব্রিটিরা তারা অপরিণত বা কিশোরী বয়সের মেয়েদের সাথে যে অঙ্গভঙ্গিতে ছবি তুলছেন, রাষ্ট্রীয় মর্যাদায় থাকা অবস্থায় বা ক্ষমতার ভরকেন্দ্রে থাকা অবস্থায় এই ধরনের ছবি তোলা অনেক প্রশ্নের যেমন জন্ম দেয়, তাদের চরিত্র নিয়ে নানা কানা ঘোষার জন্ম দেয়, এবং খুব স্পষ্টভাবে বলতে গেলে এই 30 লাখ নথি। এছাড়াও আমরা সিএনএনে গতকালকে দেখেছি যারা এপস্টেইন কাণ্ডের কারণে যে তরুণীরা ভিকটিম হয়েছেন, যাদেরকে সেক্সুয়ালি অ্যাবিউজ করা হয়েছে, তারা সাক্ষাৎকারে সেই নির্মম বর্ণনা দিয়েছেন। সুতরাং এই 30 লাখ নথি, এই হাজার হাজার ভিডিও, এই ছবি, এগুলো যদি আসলে তদন্তের ভিত্তিতে এক ধরনের সিদ্ধান্তে পৌঁছাতে হয়, তার জন্য প্রচুর সময় লাগবে। 30 লাখ পৃষ্ঠা কিন্তু অনেক বড় একটি অ্যামাউন্ট। সুতরাং এটি ধীরে ধীরে প্রকাশ পাবে। এগুলো যদি প্রপার তদন্তের মধ্যে দিয়ে যায়, তাহলে ধারণা করা যায় পশ্চিমা বিশ্বে যারা আসলে ওই স্ট্যান্ডার্ড হিউম্যান বিং বা স্ট্যান্ডার্ড নেতৃত্বের এক ধরনের তকমা গায়ে নিয়ে ঘুরে বেড়ান, তাদের প্রকৃত চেহারা বের হয়ে আসবে। সঙ্গে সঙ্গে এটিও আসলে নিষ্পত্তি হবে কারা আসলে ব্যবসায়িক কারণে এপস্টেইনের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা এবং মার্কিন গবেষকরাও বলছেন যে এই পরিমাণ নথি, এই নথি ভেরিফাই করা এবং এই তথ্যগুলো থেকে এক ধরনের সিদ্ধান্তে পৌঁছানো সেটি সময় সাপেক্ষ। সুতরাং ইন্টারনেটে যে স্পেকুলেশনগুলো ঘুরছে, বিশেষ করে ক্যানিবালিজমের, অর্থাৎ নরমাংস ভক্ষণের কিংবা আরও যে ধরনের নৃশংস অত্যাচারের যে গল্পগুলো বলা হচ্ছে, সেই গল্পগুলো আসলে প্রমাণ সাপেক্ষ। এগুলোকে উড়িয়ে দেওয়ার যেমন সুযোগ নেই, তেমন এগুলোকে আসলে অকাট্য প্রমাণ ধরে নেওয়ার সুযোগ নেই। এই ছবি, এই উপাত্ত সঠিকভাবে তদন্তের মাধ্যমে পর্যালোচনার পরে হয়তো আমরা এরকম আরো অনেক চাঞ্চল্যকর তথ্য দেখব। কিন্তু এই মুহূর্তে এপস্টেইন ফাইলের কারণে যে ধরনের তথ্য, যে ধরনের ছবি, যে ধরনের ইমেইল কনভারসেশন আমাদের সামনে উপস্থিত হয়েছে, সেটি আসলে ভীষণ উদ্বেগের, ভীষণ আশঙ্কার। এবং এই যে শিশু নির্যাতনের ব্যাপারটি, পশ্চিমা বিশ্ব বা বিশেষ করে যুক্তরাষ্ট্রের যারা হর্তাকর্তারা, তারা এই শিশু নির্যাতনকে কিভাবে দেখছেন, তারা বিষয়টিকে ডিফেন্ড করছেন না, এটার বিরুদ্ধে লড়াই করছেন, সেটির দিকে আসলে তাকিয়ে থাকবে আন্তর্জাতিক বিশ্ব। এটি আসলে এপস্টেইনের এই 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 নথি ফাঁসের বিষয়টি আমাদের ইঙ্গিত করে যে বাইরে থেকে যে জিনিসটি যেমন মনে হয়, সামনাসামনি সেটি এমন না। অনেক ভালো পোশাকের, ভালো মানুষের সামনেও আসলে এক ধরনের নরখাদক বা এক ধরনের খারাপ মানুষের প্রচ্ছন্ন চেহারা লুকিয়ে থাকে, অনেক ভালো বা অনেক খ্যাতিমান মানুষের চেহারায় যারা আসলে ক্ষমতায় বসে থাকেন।